ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে, ভাঙলো যে ঝড়ে ভালোবাসা। ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে, ভাঙলো যে ঝড়ে ভালোবাসা। যাই পাখি উড়ে যাই দূরে সরে, থাকে যে পড়ে শূন্য বাসা। গানটা যেন হাজারো কথা ব্যক্ত করছে। হৃদির চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জলধারা। হৃদির কষ্ট হয়তো গানের সুরে বেশ টের পেয়েছে নীলিমা। নীলিমার চোখেও পানি, তবে দুজনের কাদার কারণটা ভিন্ন। তোমার গলায় গানটা অন্যরকম শোনালো। ভীষণ সুন্দর গান করো তুমি। আচ্ছা আপু, তোমারও অনেক কষ্ট তাই না? নীলিমা কথাটা বলে হৃদির দিকে তাকালো। হৃদি নিজেকে সামলে নিয়ে আকাশের দিকে তাকালো। ভুল করলে ভুলের মাসুল দিতে হয়। আমার কষ্টটা সেই ভুলের মাসুল। এই ভুলটা আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছে। নিঃসঙ্গ, নিঃস্ব, একা আজ আমি সব হারিয়েছি। নিজের সন্তান, স্বামী, পরিবার, ভালোবাসা সব। ভুল? হ্যাঁ, ভুল। কিছু ভুল জীবন বদলে দেয়, বিচ্ছিন্ন করে দেয় সবকিছু। নীলিমা হুট করেই বলল, আপু আমাকে কিন্তু ওরা ধর্ষণ করেনি, তার আগেই আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে। ওরা আমার কোনো ধরনের ক্ষতি করতে পারেনি। হৃদি কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি। নীলিমা অবাক হয়ে বলল, আমি তো কাউকে বলিনি। আমি একজন ডক্টর নীল, তাই হয়তো তোর বলার অপেক্ষায় ছিলাম না। আমি জানি নিশ্চয় কোনো কারণ আছে, না হলে কোনো মেয়ে নিজেকে ধর্ষিতা উপাধি এমনি এমনি তো দেয় না। নীলিমা তাচ্ছিল্য হাসল। এই হাসিতে রয়েছে এক আকাশ পরিমাণ অভিযোগ। হৃদি আগ বাড়িয়ে আর কিছু জিজ্ঞাসা করল না। মেয়েটা 2 দিন পর আজই হসপিটাল থেকে এসেছে, গান শুনতে চেয়েছে। হৃদি মানা করতে পারেনি, তাই গানটা গেয়েছে। নীলিমা একটু থেমে বলল, আপু কাউকে ভালোবাসো? হৃদি হাসল নীলিমার কথায়, উত্তর না দিয়ে বলল, এই আকাশটা কত বড় নীল। নীলিমা অবাক হলো, বলল, আকাশের বিশালতা মাপা যায়? হৃদি থেমে বলল, যাই না, তাই না? হুম। তাকে আমি কত ভালোবাসি তা হয়তো মাপা যাবে না। তুমিও কাউকে ভালোবেসে ঠকেছো? না। সে তোমাকে ঠকায়নি? না। নীলিমার আরো আগ্রহ বাড়ল। তাহলে তুমি একা কেন আপু? হৃদি তাকালো নীলিমার দিকে। মেয়েটাকে এতদিনে আজ একটু আগ্রহী দেখছে, নয়তো সবসময় উদাসীন থাকে। হৃদি হাসল। একা কি থাকা যায় না? নীলিমা সঠিক উত্তর না পেয়ে প্রশ্ন করল, সে কি তোমাকে ভালোবাসে না আপু? মন বলে বাসে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সে সুখে আছে তার নতুন পরিবার নিয়ে। এটা তো ঠকানোই হলো। উম, তুমি তো বললে সে তার নতুন পরিবার নিয়ে সুখে আছে। সে বিরক্ত আমার উপর, বলতে গেলে ঘৃণা করে আমায়। করা উচিত। আমি এমনই একটা ভুল করেছি যে যার মাসুল এই জীবনে দেয়া সম্ভব না। এই ভুলের মাসুল হিসেবে উনি নতুন জীবন শুরু করতে চেয়েছে অন্য কারোর সাথে। আমাকেও রাখতে চেয়েছেন সতীনের সংসার করতে, বলতে তাচ্ছিল্য হাসল হৃদি। কিন্তু আমি তাকে মুক্ত করে এসেছি। ডিভোর্স পেপারে সাইন করে এসেছি। যদিও সাইন করা না করা সমান কথা। সে তো আগেই তার জীবনে অন্য কাউকে এনেছেন, তাদের হয়তো এখন সুখী পরিবার। নীলিমা বিস্ময়কর চাহনি নিয়ে তাকিয়ে আছে। হৃদি আবারও বলে, তার ভালোবাসা আমার নরকের মতো জীবন সুন্দর করেছে। আবার তার ঘৃণা আমার জীবন নরকের চেয়েও ভয়ঙ্কর করেছে, জানিস? যাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস, যে তোর পুরো দুনিয়া, সে যদি তোকে ঘৃণা করে তখন কেমন লাগে? হৃদি একটু থেমে আবারও ধীর গলায় বলল, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। হৃদি হুট করে চিৎকার করে উঠল, তাকে আমি অনেক ভালোবাসি, অনেক। তাকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয়, জানিস? মাঝে মাঝে মনে হয় দমটা এক্ষুনি আটকে যাবে। কিন্তু আমি দোষী, আমি খুনি। আমার আমার সন্তানের খুনি আমি। আমি খুন করেছি আমার সন্তানকে, আমি খুনি। আমি শেষ করে দিয়েছি সবটা। সব দোষ আমার, সব দোষ। বিশ্বাস কর, আত্মহত্যা মহাপাপ না হলে সেটা এই মুহূর্তেই করতাম আমি। কিন্তু এতে আমি আমার সন্তানের দেখা পাবো না। ওপারে আমার সন্তান আর আমি একসাথে থাকবো, ওকে কোলে নিব আমি, কত আদর করব। শুধু এই আশা নিয়েই তো বেঁচে আছি পৃথিবীতে। জানিস, আমি দোয়া করি আমার মতো খুনি বাজানো এই পৃথিবীতে আর না হয়। আমি খুনি। খুনি বলেছে আমি খুনি, আমি খুন করেছি, মেরে ফেলেছি। নীলিমা হতভম্ব হয়ে আছে। হৃদিকে এমন বারবার খুনি বলতে দেখে আরো অবাক হলো। তার উপর মা কথাটাই আরো অবাক হলো।
এতক্ষণ ধরে নীলিমা হৃদিকে দেখে শকড ছিল, কিন্তু এখন মনে হচ্ছে হৃদি অস্বাভাবিক আচরণ করছে। নিঃশ্বাস জোরে জোরে নিচ্ছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। নীলিমা এতটা শকড যে সে কি করবে বুক কাঁপছে, বুঝতেই পারছে না। কাঁপা কাঁপা হাত হৃদির কাঁধে রেখে কিছু বলতে হৃদি ঢলে পড়ল নীলিমার কোলে। নীলিমা হৃদিকে এভাবে পড়ে যেতে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। রিদিতা আপু! ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। হৃদি চেষ্টা করেও ব্যর্থ হলো চোখ খুলতে। তবে নাকে এসে বাড়ি খেলো পরিচিত সুবাস। ভেতরটা ছটফট করে উঠল। দুর্বল হাত দিয়ে মানুষটাকে ধরার চেষ্টা করেও পারল না। বুঝতে পারল সুবাস ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। ঝট করেই চোখ খুলল হৃদি। দুর্বল গলায় মুখ থেকে বের হলো প্রিয় মানুষটার নাম। তীব্র। কয়েক মিনিট পর রুমে ঢোকে হৃদিকে বারবার তীব্র বলতে দেখে এগিয়ে এলো বোনের কাছে। হৃদু রিল্যাক্স, কেউ নেই এখানে, শান্ত হ। এই যে আমি, ভাইয়া আছি তো। তীব্র এসেছিল তাই না? হৃদি অসহায় চোখে তাকালো বোনের দিকে। আসেনি হৃদু। মিথ্যে বলছো, তুমি এসেছিল, আমার জড়িয়ে ধরেছিল। হৃদি, তীব্র আসেনি, তোর ভুল হচ্ছে। এসেছিল আমি জানি, তুমি মিথ্যে বলছো। কিছুটা চেঁচিয়ে বলল হৃদিতা। হৃদও একটু জোর গলায় বলল, তোর মনে হয় আমি তোকে মিথ্যে কথা বলবো? তীব্র আসেনি, আসবেও না কোনো দিন। তুই দেখিসনি তোর চোখের সামনে সে অন্য মেয়ের সাথে। তোকে কত বোঝাবো হৃদি। চেঁচামেচি শুনে রুমে ঢোকে নীলিমা। ঢুকে দেখে হৃদি কাঁদছে আর কি যেন বলছে। হৃদিতার বাহু ধরে কথাগুলো বলছিল। নীলিমা শুনতে পেয়েছে, তবে হৃদের চোখেও পানি টলমল করছে। এবার হৃদি হুট করেই শান্ত হয়ে যায়। ঠান্ডা কণ্ঠে বলে, আসেনি তাই না? হৃদ বোনকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে। বোনকে কষ্টে দেখে তারও কষ্ট হচ্ছে ভীষণ। ছোট থেকে কষ্ট পেয়ে হুট করেই সুখের সন্ধান পেলেও আবারও সেই কষ্ট। আল্লাহ আর কত কষ্ট দেবে। ধীরে ধীরে হৃদি ঢলে পড়ে ভাইয়ের বুকে। ছোট বোনকে জড়িয়ে চিৎকার করেই ডাক্তারকে ডাকে হৃদ। ডক্টর মনসুর আলী হৃদিকে পর্যবেক্ষণ করে বাইরে বের হতেই হৃদ প্রশ্ন করল, ডক্টর, হৃদি আমার বোন কেমন আছে এখন? ভয়ের কোনো কারণ নেই রায়ন, সেই জোকে নাও। তবে এমন বারবার হতে থাকলে ব্রেনে ইফেক্ট পড়বে। এমনি তো মানসিকভাবে অসুস্থ মেয়েটা। এখন উপায় কি ডক্টর? কম বেশি আপনি সবটাই জানেন। ওকে কাজের চাপে রাখতে হবে। মোট কথা মাইন্ড ডাইভার্ট করতে হবে। কয়েক মাস আগের ঘটনাগুলো ওর মন থেকে বের করার চেষ্টা করতে হবে। তবে হৃদিতার জন্য দরকার তীব্রকে। সে ছাড়া হৃদি ঠিক হবে না রায়ন। হৃদি বেঁচে থাকবে, তবে সেটা জীবন্ত লাশ ছাড়া কিছু না। যতটুকু বুঝেছি মেয়েটা অতিরিক্ত ভালোবাসে তীব্রকে। আপনি জানেন সেটা সম্ভব না। অতিরিক্ত তো সেও ভালোবাসতো, তবে এমনটা কেন করলো তাহলে? কথাটা মনে মনে ভেবে তাচ্ছিল্য হাসল হৃদ। সন্তান চাই না, অথচ সন্তানের জন্য সে একাই দায়ী। মনসুর আলী হৃদের কাঁধে হাত রেখে বললেন, কিছু জিনিস আমাদের হাতের বাইরে থাকে রায়হান, উপরওয়ালার উপর ছেড়ে দাও উত্তম। তবে আমি আশা করছি জলদি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দূর আকাশের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছে হৃদ। আকাশে আজ কোনো আলো নেই। চাঁদ যেন আজ মেঘের আড়ালে লুকিয়ে আছে। হৃদ তাচ্ছিল্য হাসল। অন্ধকার হয়ে থাকা চারপাশ একবার দেখে বোনের রুমে আসলো। ঘুমিয়ে আছে হৃদি। পাশে বসে আছে সেই মেয়েটা। হসপিটাল থেকে বাসায় আনা পর্যন্ত হৃদিকে একা ছাড়েনি, এখানেই আছে। যদিও ওর পরিবারের সবাই অনেক হেল্প করেছে। মেয়েটা তাকে দেখে ভয়ে হাইপার হয়ে গেছিল সেদিন। তবে আজ এমন শান্ত হয়ে বসে আছে যে হৃদ ভাবনা সাইডে রেখে বলল, মিস, আপনি বাসায় যান, আমি বোনের কাছে আছি এখন। এমনিতেই কাল রাত থেকে সারাক্ষণ আছেন ওর সাথে। হৃদের কথায় চমকে উঠে পিছনে চাইল নীলিমা। হৃদকে দেখে মাথা নিচু করে বলল, আমি আপুর কাছে থাকবো। সারাদিন তো ছিলেন, এখন বাসায় ফিরে যান, অনেক রাত হয়েছে। সমস্যা নেই, আমি থাকবো। হৃদ ভ্রু কুঁচকে বলল, আপনার ভয় করবে না? আপনি তো আবার পুরুষদের ভয় পান, আমিও তো পুরুষ। চট করে তাকালো নীলিমা হৃদের দিকে। পেশিবহুল পেটানো শরীরে কালো একটা শার্ট আর ট্রাউজার পরা। ফর্সা হওয়ায় কালো রং বেশ মানিয়েছে। সুদর্শন পুরুষ, এক দেখায় মন দেবার মতোই। হৃদির ভাই হলেও চেহারার মিল নেই, না চেহারায় না গায়ের রং। হৃদি তার মতো শ্যামবর্ণ হলেও
অদ্ভুত এক সৌন্দর্য আছে তার মাঝে। কি মায়া মায়া চেহারা, যাকে এক কথায় মায়াবী বলা হয়। কিন্তু হৃদের চেহারা সাদা ফর্সা সুন্দর। হৃদ নীলিমার চাহনি দেখে বলল, এভাবে কি দেখছেন? এভাবে দেখবেন না, আমি জানি আমি সুন্দর। হৃদের কথায় নীলিমা হকচকিয়ে তাকালো তার দিকে, পরক্ষণে চোখ সরিয়ে বলল, রিদি আপুর ভাই কখনো খারাপ হবে না, তাই ভয় করছে না। হৃদ অবাক হওয়ার ভান করে বলল, বিশ্বাস করছেন তাহলে? হুম। হৃদ মৃদু হাসল। আপনাকে আর আপনার পরিবারকে ধন্যবাদ মিস নীলিমা সুলতানা নীর। নীর। ইজি টোকে। হুম। ওকে, আপনি গেট লক করে ঘুমিয়ে পড়ুন। আমি পাশের রুমে আছি, দরকার হলে ডেকেন, কেমন? না হয় রিদির ফোন থেকে কল দিয়েন। আর হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। কথাটা বলেই হৃদ নিজের রুমে চলে আসে। ল্যাপটপ অন করে সোফায় গা এলিয়ে দিল। সারাদিনে কাজের চাপে কোনো খবর নেয়নি হৃদ। রাফিদের মিসিং, এরপর সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। কতই না বয়স, পড়াশোনা আর বিজনেস দুটোই সামলাতে হয়েছে তাকে। যদিও ছোট কাকা ছিল, তবুও তার ওপর দায়িত্ব বেশি ছিল। দায়িত্বের চাপে দুদিন আসা হয়নি তার এই গ্রামে হৃদির কাছে, তাই রাতেই রওনা দিয়েছিল। তবে এসেই যে এমন কিছু দেখবে আশা করেনি। হৃদিকে দোতলায় না পেয়ে চিন্তিত হয়ে ছাদে আসতেই শুনতে পায় হৃদির নিজেকে খুনি বলে কান্না করার দৃশ্য। তবে এগোতে এগোতে মেয়েটার ঢলে পড়ে যেতেই ধক করে উঠেছিল বুকের ভেতর। ছুটে বোনকে কোলে তুলে হসপিটালে নিয়ে আসে। এরপর সারাদিন হসপিটাল থেকে এখন একটু সময় পেয়েছে। কাল রাত থেকে আরাম হয়নি, তাই শরীর ম্যাজম্যাজ করছে। এক কাপ কফি হলে মন্দ হয় না, তাই উঠে রুমের বাইরে আসতেই হুট করে অন্ধকারে কারোর সাথে ধাক্কা লেগে যায়। ভূত ভূত, আল্লাহ বাঁচাও। এই মেয়ে চুপ। বলেই লাইট অন করে হৃদ। আপনি? আমাকে তোমার কোন দিক থেকে ভূত মনে হয়? না মানে আপনি এত সাদা তাই। কি? হৃদ হতবাক হয়ে গেল। এই মেয়ে বলে কি? তো কি আপনার মতো কালাচাঁদ হতে বলছেন? খবরদার আমাকে কালা বলবেন না, ধোলা মোড়ক। কি? আচ্ছা বাদ দাও, তুমি বাইরে কেন? পানি নিতে এসেছিলাম। ঠিক আছে যাও। আপনি এখানে? কফি করতে এসেছিলাম, রিদি বানিয়ে দেয়, কিন্তু এখন নিজে বানাতে যাচ্ছি। নীলিমা কাচুমাচু মুখ করে বলল, কিছু মনে না করলে আমি বানিয়ে দেব। হৃদ ভ্রু কুচকে বলল, তুমি না এই আমাকে ধলা মোড়ক বললে? আপনিও তো আমাকে কালাচাঁদ বলেছেন। হৃদ কথা বাড়ালো না, করে দিতে চাইছে যখন দিক। ঠিক আছে দাও। হৃদ সোফায় বসার 8 মিনিট পর কফি হাতে হাজির হলো নীলিমা। হৃদ কফি খেয়ে বলল, ধন্যবাদ, যাও ঘুমাও। কেমন হয়েছে? চলে আর কি। কি? না মানে ভালো হয়েছে। যাও গিয়ে ডোর লক করে ঘুমাও। আবারও বলছি, দরকার হলে ডাক দিও। নীলিমার হুট করেই রাগ হলো। লোকটা কেন তার তারিফ করলো না? কতদিন পর সে কিছু রান্না করলো। পরক্ষণেই নিজের ভাবনার ওপর নিজেই অবাক হলো। সে নিজেকেই প্রশ্ন করলো, আল্লাহ, এসব আমি কি ভাবছি? ফুটফুটে একটা বাচ্চা কোলে নিয়ে আদর করছে হৃদি। বাচ্চাটা খিলখিল করে হাসছে। তার হাসির শব্দ যেন চারদিকে সুর তুলে ছন্দ তৈরি করেছে। হৃদি মুগ্ধ নয়নে সেই হাসি মুখ দেখছে। বাচ্চাটা হাসি দেখতে দেখতেই হৃদি আশেপাশে খেয়াল করল। আশেপাশে সব কিছু সাদা, যেন সাদা মেঘের ভেলা, যেন মেঘ ঘিরে আছে তাদের। তবে সবটাই কেমন ধোঁয়াশা মনে হচ্ছে। অবস্থানরত জায়গা ছাড়া আশেপাশে তাকিয়ে কিছু দেখতে পাচ্ছে না হৃদি। জায়গাটাও পরিচিত জায়গা মনে হচ্ছে না। তাই ফেরার উদ্দেশ্যে বাচ্চাটাকে কোলে নিতে চাইলে বাচ্চাটা দৌড়ে চলে যায় সেই মেঘাচ্ছন্ন ধোঁয়াশায়। খিলখিল সেই হাসির শব্দ মিলিয়ে যায় বাতাসে। হৃদি দৌড়ে খুঁজতে শুরু করে বাচ্চাটাকে, কিন্তু খুঁজে পায় না। শুধু কানে এসে বাজছে তার খিলখিল হাসির শব্দ। হৃদি চিৎকার করে বলে, মা কষ্ট পাচ্ছে, সোনা ফিরে আয়। ধরফর করে উঠে বসে নীলিমা হৃদির চিৎকারে। কি হচ্ছে আপু? আপু! আমার বাচ্চা হারিয়ে যাচ্ছে ওই কুয়াশায়, ওকে বাঁচাতে হবে। বাচ্চা? আপু, এই আপু, তুমি ঠিক আছো? কথাটা হৃদিকে ঝাঁকিয়ে বলল নীর। হৃদি আশেপাশে তাকিয়ে বুঝলো সে স্বপ্ন দেখছিল এতক্ষণ। পাশে নীরের একটার পর একটা প্রশ্ন কানে এলেও কিছু বলতে ইচ্ছে করলো না।
কিন্তু নীরকে উদ্বিগ্ন হতে দেখে আস্তে করে বলল, আমি ঠিক আছি নীল, স্বপ্ন দেখেছিলাম। খারাপ স্বপ্ন? হারানোর স্বপ্ন। নীর একটু থেমে বলল, কে হারিয়েছে? আর মা কষ্ট পাচ্ছে, কাকে বলছিলে আপু? আর বাচ্চা, কার বাচ্চা আপু? হৃদি কিছু বলল না। নীর আবারও কিছু বলবে ঠিক তখনও চারদিক থেকে ভেসে এলো আজানের ধ্বনি। হৃদি উঠে দাঁড়ালো। বাইরে তখনও সূর্যোদয় হয়নি। হৃদি ফজরের নামাজ পড়ার জন্য অজু করে এলো। নীলিমা চুপচাপ হৃদিকে দেখে। সেও অজু করে এসে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে হৃদি ব্যালকনিতে দাঁড়ালে নীলও পিছু পিছু এলো। মায়াবী মুখটার দিকে তাকিয়ে বলল, আপু চা খাবে? না। নীর বেশ কিছুক্ষণ চুপ থেকেই বলল। সরি। হৃদি নীলিমার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেন? আমি তোমাকে ওসব কিছু জিজ্ঞেস না করলে হয়তো তুমি অসুস্থ হতে না। হৃদিতা তাচ্ছিল্য হেসে বলল, আমি তো সুস্থই ছিলাম না নীল, আমি বরাবরই অসুস্থ। তুই যা গিয়ে ঘুমা একটু। আর তুমি? আমি এখানে বসবো। তাহলে আমিও বাসবো, তুমি শুলে আমিও শোবো। হয়তো জেদ কেন করছিস? নীলিমা হৃদির দিকে তাকিয়ে দেখলো হৃদিকে। মনে মনে ভাবলো অনেক কিছু। আচ্ছা আপুর জীবনে কি ঘটেছে? তখন ডক্টর ওনার ভাইয়ের সাথে কার ব্যাপারে কথা বলছিল? এই তীব্র কে? কথাটা আড়ালে থেকে শুনলেও এর মানে বের করতে পারেনি নীলিমা। রিত কেন বলল যে এটা সম্ভব না? আর বাচ্চা, কার বাচ্চা? নীলিমাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদি বলল, ভয় পাস না, আমার কিছুই হবে না। নীলিমা ভাবনা থেকে বেরিয়ে হৃদির কথা শুনলেও নাছরবান্দার মতো বসেই রইল। হৃদি নীলিমাকে দেখে আর কথা না বাড়িয়ে গিয়ে বিছানায় শুয়ে থাকলো। নীলিমা এসে শুয়ে পড়ল। বেচারি রাত জেগে টায়ার্ড, তাই ঘুমিয়ে পড়লো মুহূর্তেই। কিন্তু হৃদির চোখে ঘুম নেই। চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু কত নির্ঘুম রাতের সাক্ষী। স্বপ্নে দেখা সেই খিলখিল হাসির শব্দ এখনও তার কানে বাজছে। ক্লান্ত শরীর নিয়ে কেবিনে প্রবেশ করলো তীব্র। অপারেশন রুম থেকে কেবিনে সেই চেয়ারে শরীর এলিয়ে দিল। বড্ড বেশি ক্লান্ত সে। পরপর 2টা অপারেশন ছিল আজ, দুটোই সাকসেসফুল কথাটা শুনে পেশেন্টের পরিবারের সদস্যরা কেঁদে কেটে একাকার। তীব্রকে ঘিরে তাদের কৃতজ্ঞতার যেন শেষ নেই। যদিও এটা নতুন কিছু না, তবে মধ্যবয়সী একজন ভদ্র মহিলা তীব্রর মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে সবসময় সুখে শান্তিতে রাখুক বাবা, দোয়া করি। তীব্র হাসল। মহিলাটির দিকে একবার তাকিয়ে বলল, আমার সুখ শান্তি দুটোই আমার থেকে দূরে আছে। মহিলাটি হয়তো কিছু বলবে, কিন্তু তীব্র কোনো সুযোগ না দিয়েই গটগট করে হেঁটে চলে গেল। মহিলাটি তীব্রর যাওয়ার দিকে তাকিয়ে বলল, আল্লাহ তোমার সুখ শান্তি দুটোই ফিরিয়ে দেখ বাবা, ভালো থেকো। তীব্র কথাগুলো হয়তো শুনতে পায়নি, পাবে কিভাবে? সে তো তীব্র। কাজ শেষ মানে সেখানে আর 2 সেকেন্ডও নেই। তীব্র চেয়ারে মাথা এলিয়ে বসার কয়েক মিনিট পরেই রুমে ঢোকে লাবিব। ক্লান্ত, তীব্রকে দেখে কিছু বলতে চেয়েও চুপ করে থাকলো। বস আজকাল অনেক প্রেশারে থাকে, রাতেও ওনার ঘুম নেই। শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে ওনার কাজ চলতেই থাকে। এত প্রেশার নিতে নিতে মানুষটার না কিছু হয়ে যায়। এত কষ্ট তাকে করতে হচ্ছে শুধু মায়ায় জড়ানো নিজস্ব সম্পদের জন্য, না হলে তীব্র চৌধুরীকে নাচানো অসম্ভব। লাবিবের ভাবনার মাঝেই তীব্র চোখ বন্ধ রেখেই বলল, চুপচাপ দাঁড়িয়ে থাকতে চাইলে বাইরে যেতে পারিস। তীব্র চোখ বন্ধ করেও বুঝে গেল লাবিব কিছু বলতে চায়। লাবিব হতবাক হলো না, সে এসবে এখন অভ্যস্ত। তীব্র চোখ খুলে লাবিবকে দেখল। ক্লান্ত চোখে বিরক্তকর কণ্ঠে বলল, কি হলো, কিছু বলবি? ভাই আসলে ম্যাম আপনার খোঁজ করছিল। গত কয়েকদিন ধরে আপনি বাসায় যাননি, ফোনেও আপনাকে পাচ্ছে না। লাবিবের কথা শেষ হতে না হতেই তীব্র বলে, তোর ম্যাম কি ভাবি হিসেবে পছন্দ হয়নি নাকি? তীব্রের এমন কথায় ভেবাচাকা খেয়ে তাকালো লাবিব। তবে ভাবি কথাটাই হৃদির কথা মনে হতেই মনটা খারাপ হয়ে গেল তার। হৃদি তার ছোট হলেও হৃদিকে ভাবি ডাকতো লাবিব। ভালো লাগতো ছোট মেয়েটাকে ভাবি ভাবি ডাকতে। আর হৃদিও কি সুন্দর তাকে ভাইয়া ডাকতো। হৃদি তাকে বলেছিল, আমি আপনার বয়সে ছোট ভাইয়া, আমার নাম ধরে ডাকবেন, ম্যাম বলা লাগবে না। কিন্তু বসের বউকে নাম ধরে ডাকা শোভা পায় না, তাই ভাবি বলেই ডাকতো। উনি ম্যাম হলেও ভাবি না স্যার। লাবিবের কথায় হাসলো তীব্র। তীব্রর হাসির দিকে তাকিয়ে নিজেও একটু হাসলো লাবিব। দুজনের হাসিতেই বেদনাময় রহস্য।
হসপিটালের রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় অনেক মানুষ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। হৃদি সেই সকাল থেকে রোগীদের দেখে চলছে। হৃদির কলিগ ডক্টর জায়ান হক বলেন, রিদি তুমি সেই সকাল থেকে রোগী দেখছো, এখন একটু রেস্ট করো। হৃদি মাস্কের আড়ালে স্বল্প সুরে বলল, এই কেবিনের রোগী। হৃদি কিছু বলার আগেই কেউ চিৎকার করে উঠল। ডক্টর রিদি! পেশেন্ট সহ সবাই হকচকিয়ে তাকালো চিৎকার করে ডাকা ব্যক্তির দিকে। হৃদি আশেপাশে তাকিয়ে দ্রুত এগিয়ে গেল তার কাছে। লিলি, এইভাবে চিৎকার করে ডাকার কি হয়েছে? ডাকাত পড়েছে নাকি? লিলি কিছু বলার আগেই ডাক্তার জায়ান হক এসে বললেন, এটা হসপিটাল নাকি মাছের বাজার? লিলি মাথা নিচু করে বলল, সরি স্যার, আসলে একটা বাচ্চার ভীষণ জোর, কিন্তু বাচ্চাটা কান্না করছে। ডক্টর জায়ান কটমট করে বললেন, জ্বর হলে তো আপনিও কাঁদেন, ও তো ছোট্ট বাচ্চা, কাঁদবেই, এতে এত চেঁচানোর কি আছে? আসলে 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 না করে গিয়ে নিজের কাজ করুন। কিন্তু স্যার, বাচ্চাটা সেই 1 ঘন্টা যাবৎ কেঁদেই চলেছে, কেঁদে কেঁদে একদম চোখ মুখ লাল করে ফেলেছে। কেউ শান্ত করতে পারছে না, যে কোলে নিচ্ছে তাকেই মারছে। মারছে? লাইক সিরিয়াসলি? ও দুধের বাচ্চা। লিলি অসহায় চোখে তাকালো হৃদির দিকে। ডক্টর জায়ান তার কথা বিশ্বাস করছে না। হৃদি লিলির এলোমেলো চুল আর মুখে নখের আঁচড় দেখে কিছুটা আন্দাজ করে বলল, ডক্টর জায়ান, আপনি বাকি রোগীদের একটু দেখুন, আমি বাচ্চাটাকে দেখছি। ডক্টর জায়ান কিছু বলার আগেই হৃদি চলে গেল। ডক্টর জায়ান বিরক্ত মুখে রোগীদের দেখতে চলে গেল। সঙ্গী হিসেবে বেশ পছন্দ তার মেয়েটাকে। করিডোর থেকে শোনা যাচ্ছে বাচ্চার কান্নার শব্দ। হৃদি দ্রুত রুমে ঢুকেই অবাক হয়। ডক্টর মৃত্যুর কোলে 3 থেকে 4 মাসের একটা ছোট্ট বাচ্চা কাঁদছে। সুতির একটা বেগুনি ফ্রক পরনে, গোলগাল সুন্দর একটা বাচ্চা, নীলাভ চোখের মণি, গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। হৃদি বাচ্চাটার অবস্থা দেখে বুকের ভেতর ধক করে উঠল। অনেকক্ষণ কাদার কারণে মুখ লাল হয়ে আছে, যে কোনো সময় মনে হচ্ছে গাল ফেটে রক্ত বেরোবে। কাঁদছে তো কাঁদছেই। ছোট্ট ছোট্ট হাতে খামচে ধরছে চুল, নাক, মুখ। ডক্টর মিতু হিমশিম খাচ্ছে সামলাতে। ডক্টর মিতুর চুলের অবস্থা দেখে যে কেউ তাকে পাগল ভাববে, কারণ চুল পাখির বাসার মতো হয়ে গেছে। হৃদিকে দেখে ডক্টর মিতু কোনো মতে মেয়েটাকে হৃদির কোলে দিয়ে দেয়। হৃদি চমকে ওঠে। বাচ্চাটার শরীর অনেক গরম। দ্রুত বাচ্চাটাকে সোজা করে বুকে চেপে ধরে। কিছুক্ষণ ছটফট করে হৃদির বুকে শান্ত হয়। হয়তো হৃদির গুনগুন করে গান শোনানো তার পছন্দ হয়েছে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমাবে। বাচ্চাটা শান্ত হতেই সবাই প্রাণ ফিরে পায় যেন। ডক্টর মিতু তো বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে চেয়ারে বসে পড়ে। এমন বাচ্চা আজ পর্যন্ত দেখেননি। এত জ্বরের মধ্যে কিভাবে গলা ফাটিয়ে কাঁদছে তো কাঁদছেই, আবার হাতও চলছে। ভাবা যায় কি সাংঘাতিক ব্যাপার। এর মা বাবাকে জানার তীব্র ইচ্ছা জাগলো তার মনে। এদিকে নিভু নিভু চোখে হৃদয় দিকে তাকিয়ে আছে ছোট্ট বাচ্চাটা। রীতি মুচকি হেসে কপালে চুমু দিল। এক ধানে কেমন তাকিয়ে আছে তার দিকে। রীতির ভেতরটা হু হু করে কেঁদে উঠল। শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। না চাইতেও পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। মাতৃত্বে হৃদয় জুড়িয়ে গেল। রীতি বুকের মাঝে জড়িয়ে ধরায় বুঝতে পারল বাচ্চাটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অতিরিক্ত কাদার ফলে মাঝে মাঝে কেঁপে উঠছে। ইস, না জানি কখন থেকে কাঁদছে। হৃদি কিছুক্ষণ তাকিয়ে থাকলো মায়াবী মুখের দিকে। এরপর বেডে শুইয়ে দিতেই কেঁদে উঠল আবারও। হৃদি ঝটফট আবারও কোলে তুলে নিতেই ডক্টর মিতু বলল, এই দেখি তোমার কোল থেকে নামতেই কাঁদছে, অথচ এতক্ষণ আমাদের কোলে থাকবেই না বলে কাঁদছিল। কিন্তু বাচ্চাটা তো অনেক জ্বর, আমি ওকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। হৃদি সম্মতি দিয়ে বলল, বাচ্চার বাবা মা কোথায়? মিতু রাগী গলায় বলল, বাচ্চাটার কেয়ারটেকার নিয়ে এসেছে, বাবা মা নাকি বাসায় নাই। এসব ভাবা যায়, সন্তানের প্রতি কোনো দায়িত্ব নেই, শুধু টাকা ইনকাম করতে পারলেই হলো। এখনকার সব মডার্ন বাবা মা, ফালতু সব। হৃদি মিতুর কথায় ছোট্ট একটা শ্বাস ফেলে বুকের মাঝে ঘুমিয়ে থাকা বাচ্চাটার দিকে তাকালো। সুন্দর শান্ত বাচ্চা একটা মেয়ে। হৃদি বাচ্চাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসলো। হা হয়ে ঘুমাচ্ছে বাচ্চাটা। কি সাংঘাতিক কিউট বেবিটা। বাচ্চার নাম কি? মিতু মহিলাটিকে জিজ্ঞেস করতেই সে আমতা আমতা করে বলল, নাম কি যেন কইছিল। বাচ্চার নাম জানেন না? পরীর মতো দেখতে।
তাই স্যার ওর নাম রাখছে পরি। দেখেন না কত সুন্দর পরির লাহান। ডক্টর মিতু চাইল বাচ্চাটার দিকে। হৃদির কোলে কি সুন্দর ঘুমাচ্ছে, অথচ শোয়াতে গেলে কেঁদে উঠছে। মিতুর কাছে মনে হচ্ছে যেন সে মায়ের বুকেই ঘুমাচ্ছে। মিতু আবারও চাইল বাচ্চাটার দিকে। হলদেটে ফর্সা বুকটা মনে হচ্ছে কাঁচা হলুদ মেখেছে। এমন রং খুব কম মানুষেরই হয়, সাথে অত্যাধিক মায়াবী। মনে হয় খুব আদরে পালিত রাজকন্যা সে, রাজার রাজ্যের আদুরে রাজকন্যা। ক্লান্ত দেহ নিয়ে বাসায় ফেরে হৃদি। কয়েকদিন থেকে যেন শরীর চলছে না, তবুও মন আজ ভীষণ ভালো, তাই শরীর চালানোর যেন জোর পেয়েছে। অটোরিকশা থেকে নেমে দাঁড়াতেই দৌড়ে আসে নীলিমা। হৃদি অসুস্থ অবস্থায় হসপিটালে গেছে, তাই চিন্তা থেকেই মূলত বারান্দায় দাঁড়িয়েছিল এতক্ষণ। হৃদির আসতে দেরি হচ্ছে তাই ব্যালকনিতে দাঁড়িয়ে বারবার দেখছিল। যদিও হৃদিকে কল করেছিল কিন্তু রিসিভ করেনি, তাই বেশি চিন্তা হচ্ছিল। অজান্তেই হৃদির জন্য নীলিমার মনে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। হৃদিকে তার আপন আপন লাগে। হৃদিকে আসতে দেখে ঝটফট রুম থেকে বের হয়ে আসে নীলিমা। এসেই হৃদির কোলে ফুটফুটে একটা বাচ্চা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। অজান্তেই মুখ থেকে বের হলো, মাশাআল্লাহ, এত কিউট বাচ্চা। বলেই হৃদির কোলে থেকে বাচ্চাটার হাত ধরতে গেলে বুঝলো হাতে কেলানো লাগানো। দেখেও মনে হচ্ছে অসুস্থ। কেমন হৃদির বুকে লেপ্টে শান্ত হয়ে গোল গোলের চোখে দেখছে। এক হাতে ধরে আছে হৃদির জামার গলার অংশ, অন্য হাতে ক্যানোলা লাগানো। নীলিমা কিছু জিজ্ঞাসা করার আগেই অটোর অপর পাশ থেকে বের হয় ডক্টর মিতু। নীলিমাকে এভাবে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখে মিতু হালকা হেসে বলল, আমাকে কি ভূতনির মতো দেখাচ্ছে এখনো? নীলিমা হকচকিয়ে তাকালো মিতুর দিকে। হসপিটালে থাকাকালীন পরিচিত হয়েছিল মিতুর সাথে। মিতু খুব সুন্দর মিশুক একটা মেয়ে। নীলিমা এবার তাকালো হৃদি আর বাচ্চাটার দিকে। মিতু হৃদি তাকানো দেখে আন্দাজ করতে পারলো নীলিমার মনে কি চলছে, কারণ নীলিমা জানে মিতুর বিয়ে হয়নি, আর হৃদির ব্যাপারে এইটুকু জানে যে সে ডিভোর্সি। তবে হৃদি তার কাছে এখন একটা রহস্য। হৃদির ব্যাপারে জানার তীব্র ইচ্ছা থাকলেও কিছু জিজ্ঞেস করছে না। যদি আবার তেমন কিছু হয়। হৃদি তার নীলিমাকে আহাম্মকের মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, সরে দাঁড়া, ভিতরে যেতে দে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নীল উৎসুক হয়ে বলে, বাচ্চাটা কি তোমার আপু? হঠাৎ হৃদির ভেতরটা হু হু করে উঠল। মনের ভেতর ক্ষতগুলো এখনো দগদগে হয়ে আছে। সন্তান হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে সে। মনে মনে ভাবল, আমি তো এত ভাগ্যবতী না যে এমন ফুটফুটে একটা বাচ্চা থাকবে আমার। ভাগ্য তো আমার থেকে সবটা কেড়ে নিয়েছে। আর কি কিছু বাকি আছে নেয়ার? এখন শুধু এই প্রাণটা কেড়ে নিলেই বাঁচি আমি। হৃদি কথাগুলো ভেবে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছু বলার আগেই নীলের আম্মু এসে হৃদির কোলে বাচ্চা দেখ সেও একই কথা বললেন, রিদিমা, বাবুটা কি তোমার? কি সুন্দর, আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম তোমার মতো মায়াবী গো। হৃদি তাচ্ছিল্য হেসে বলল, আন্টি, আসলে হসপিটালে বাচ্চাটার আয়া ওকে নিয়ে এসেছিল। অনেক জ্বর, কিন্তু আয়াটা কেমন যেন একটু, মানে নাম, বাবার নাম, মায়ের নাম কিছু সঠিকভাবে বলতে পারছে না। তাই হসপিটাল কর্তৃপক্ষ তাকে বাচ্চার মা বাবা ডেকে আনতে বলে, নইলে বাচ্চা দিবে না। তাছাড়া এত অসুস্থ অবস্থায় ছোট বাচ্চাটাকে বাবা মা ছাড়া দেওয়াও ঠিক না। ও, তাহলে বাসায় নিয়ে আসলে যে? হৃদি কিছু বলার আগেই মিতু বলে, আসলে আন্টি, বাচ্চাটা সাংঘাতিক। নীলিমার মা কিছুটা ভয় পেয়ে বললেন, মানে কি বলছো? এত সুন্দর একটা বাচ্চাকে? মিতু ভয় পাওয়া দেখে হেসে নিয়ে আশা থেকে সমস্ত ঘটনা বলল। নীলিমার মা হেসে বললেন, তো এই ব্যাপার, আমার মনে হয় কোনো বুদ্ধিজীবীর বাচ্চা হবে। নীলিমার মায়ের কথায় বাবু ও করে ওঠে, যেমন ছোট্ট বাচ্চারা করে। নীলিমার মা বেজায় খুশি হয়ে বললেন, দেখলে, আমি সত্যি বলছি। তাইও হো হো করলো। সবাই হেসে দেয় ওনার কথায়। নীলিমার মা বাবুকে নিতে চাইলে সে যেতে চায় না, তাই হৃদিকে বলে ওকে রুমে নিয়ে যাও। নীলের মায়ের কথায় হৃদি বাচ্চাটাকে নিয়ে ওপরে চলে আসে। মিতু একটা ব্যাগ হাতে সেও ওপরে আসে। বাচ্চাটা টুকটুক করে দেখছে আশেপাশ, তবে হৃদির সাথে মিশে আছে। হৃদি বাচ্চাটাকে নিয়ে সোফায় বসে, ক্লান্ত অবস্থা। বাচ্চার কান্না যেন হৃদির সহ্য হচ্ছে না, তাই আর কাউকে দেয়নি, নিজের কাছেই রেখেছে। হৃদি সোফায় বসে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে শান্তির নিঃশ্বাস ফেলে। সে যে ক্লান্ত, তবুও এই বাচ্চাটা তার বুকে থাকায় শান্তি লাগছে।
মিতু হৃদিকে আর বাচ্চাটাকে এভাবে মিশে থাকতে দেখে বলল, আমারও মনে হচ্ছে বাচ্চাটা তোমার। অদ্ভুত ব্যাপার, তোমার কোলে এত শান্ত থাকছে। হৃদি কিছুক্ষণ বাচ্চার দিকে তাকিয়ে থেকে বলল, বাবা মা কখন আসবে, ওর কিছু বলেছে? না, ফোন নাম্বার বন্ধ বলছে। তাছাড়া এই মহিলাকে আমার সুবিধার মনে হয়নি। বাচ্চা তার কাছে থাকে অথচ বাবা মার নামই জানে না। এটা কোনো কথা? বাবা মা কী করে তাও জানে না। বিষয়টা ভীষণ অদ্ভুত না? হৃদি নিজেও ভেবে দেখছে বিষয়টা একটু গন্ডগোলের। তাই তো বাবা মা ছাড়া বাচ্চা দেবে না বলে জানিয়েছে। সেটা যদি হসপিটাল কর্তৃপক্ষ দিত তবুও হৃদি দিত না। লম্বা ঘন কালো রেশমি চুলগুলো বেডের একপাশে অবহেলিত হয়ে পড়ে আছে। লম্বা চুলগুলো মেঝে ছুঁই ছুঁই প্রায়। হৃদি বাবুকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। রাত বাজে তখন 3:20। চারদিকে শুনশান নীরবতা। পাশে নীলিমা ঘুমাচ্ছে। হৃদি গুনগুন করে গান গাইছে। মনটা তার আজ ভীষণ শান্ত। বুকের মাঝে তুলতুলে শরীরটা তার উষ্ণ স্পর্শে আরামে ঘুমাচ্ছে। আজ তো তারও এমন একটা ফুটফুটে বাবু থাকতো। আচ্ছা, তার কি বাবু হয়েছিল? ছেলে না মেয়ে? কি অভাগী মা সে! এটাও তার জানা নেই যে তার কি বাবু হয়েছিল। একটা দিন তার থেকে কত কিছুই কেড়ে নিল। সেই দিন যদি সে বাসা থেকে বের না হতো তাহলে তার কোল জুড়েও এমন একটা ফুটফুটে বাচ্চা থাকতো। সবটাই তার দোষ। কয়েক মাস আগে ফ্ল্যাশব্যাক। তখন হৃদির প্রেগন্যান্সির 8 মাস পেরিয়ে 9 মাস চলছে। শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না। ভারী শরীর নিয়ে নড়াচড়াও বেশ কষ্টকর। এদিকে তীব্র কড়া হুকুমে তারা এখন নিচতলায় একটা রুমে থাকে। তীব্র কোনো রিস্ক নিতে চায় না, তাই নিচতলাতেই থাকছে। তীব্র নিজের রুম ছাড়া কোথাও থাকে না, তাই সবটা তার মতোই সাজানো হয়েছে। সময়টা তখন প্রায় 10টা বেজে 10 মিনিট। তীব্র কিছুক্ষণ আগেই কল করে জানিয়েছে সে মিটিংয়ে যাবে। বারবার বলেছে সে যেন নিজের খেয়াল রাখে। তীব্রর কেন যেন মনটা কু ডাকছে। সকাল থেকে প্রায় 4 থেকে 5 বার কল করে বলেছে সে যেন নিজের খেয়াল রাখে। বাসায় তেমন কেউ নেই, শুধু কাজের লোকগুলো ছাড়া। রূপালী তিন্নিকে নিয়ে স্কুলে গেছে। তীর আমির চৌধুরী অফিসে আছে, আর দাদি গেছে গ্রামে কিছু কাজে। বাসায় হৃদি একা বর্তমানে। তীব্র জরুরি মিটিং না হলে সে আসতো না আজ। তবে বাসা থেকে বের হয়ে অফিস পর্যন্ত যাওয়া অবধি না হলেও 5 থেকে 6 বার কল করেছে তীব্র। হৃদি ওয়াশরুমে গেলেও তাকে বলে যাওয়া লাগছে। হৃদি বিরক্ত হয়ে তাকালো তীব্রর দিকে। হয়েছে আর কিছু? আপনার লেট হচ্ছে না? জান, আপনি কিন্তু আপনার খেয়াল রাখবেন, আর আপনার আর আমার ছোট প্রাণটারও। হৃদি হাসলো। ভাগ্যবতী নারী সে, সম্মতি দিল। সে তাদের খেয়াল রাখবে। তীব্রর মন তবুও খসখস করছে। হারানোর ভয়টা ঘিরে ধরছে তাকে। যদিও হৃদির অতিরিক্ত খেয়াল রাখার কারণে ডেলিভারি রিস্ক কিছুটা কমেছে, তবুও মন তো। তীব্রর কল কাটার ঠিক 10 মিনিট পরেই আবারও ফোন বেজে ওঠে। হৃদি বিরক্ত হয়ে ফোন তুলে দেখে আননোন নাম্বার। হৃদি কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে তীব্রর কণ্ঠস্বর। যান, ভালো থাকবেন, আমার সময় শেষ। কথাটা বলেই জোরে নিঃশ্বাস নিল তীব্র। হৃদি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ফোন কানে রেখে ধপ করে বিছানায় বসে পড়ে। তীব্র একটু থেমে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আপনাকে লাস্ট একবার দেখতে মন চাইছে। এবার হু হু করে কেঁদে ওঠে হৃদি। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। 10 মিনিট আগেও তো কথা বলল। ওপাশ থেকে তীব্রর আওয়াজ আসছে, জান, নিজের খেয়াল। না, এই তো কিছুক্ষণ আগে কথা বললেন। কি হয়েছে আপনার? প্লিজ এইসব বলবেন না। আমি মরে যাব আপনাকে ছাড়া। তীব্র প্লিজ, কি হয়েছে বলুন। কোথায় আছেন? আমি আসছি। হ্যালো তীব্র, তীব্র। হৃদ ভারী পেট নিয়ে বাইরে গেটের কাছে আসতেই গার্ড এগিয়ে আসে। হৃদিকে বিধ্বস্ত অবস্থায় দেখে অবাক হয়ে বলে, ম্যাম, আপনি ঠিক আছেন? হৃদির মুখ থেকে কথা বের হচ্ছে না, তবুও কষ্টে বলল, গেট খুলুন, বাইরে যাব। গার্ড একে অপরের দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনি এই অবস্থায় কোথায় যাবেন ম্যাডাম? আমার যেতে দিন প্লিজ। তীব্র কল করেছিল, ওর কিছু একটা হয়েছে। গার্ড চমকে উঠল। তাৎক্ষণিক ফোন বের করে কল করলো কাউকে, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। হৃদি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। তীব্র তাকে দরকার, তাই গার্ডের উপেক্ষা করেই একাই বেরিয়ে পড়ে। এদিকে সবাই তীব্রকে ফোন করতে ব্যস্ত থাকায় হৃদির চলে যাওয়া খেয়াল করলো না। হৃদি রোডে আসতেই একটা অটোতে উঠে পড়ে। জলদি চলুন, আমার হাজবেন্ড ভালো নেই, প্লিজ। হৃদি ফোন হাতে বারবার তীব্রকে কল করছে,
কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। এদিকে হুট করে মনে হচ্ছে হৃদির পেট ব্যথা করছে। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করতে চেয়েও পারছে না, কাঁপছে শরীর, ব্যথায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। অটোর হ্যান্ডেল শক্ত করে ধরে নিজেকে সামলাতে চেয়েও পারছে না, শরীর ক্রমশ খারাপ করছে। কারো কথা কানে ভেসে আসলেও মস্তিষ্ক ধরতে পারল না। ধীরে ধীরে পেটের ব্যথায় শরীর ধরে রাখার ক্ষমতা হচ্ছে না আর। আমার বাবুকে কেউ বাঁচাও। তীব্র, আপনি আপনি আমাদের বাবুকে বাঁচান প্লিজ, আমাদের ছেড়ে যাবেন না। তীব্র ফিরে আসুন তীব্র। আর কিছু বলার সুযোগও হলো না হৃদির। জ্ঞান হারিয়ে হেলে পড়ল পেছনে। হৃদির জ্ঞান ফেরে সেই ঘটনার 12 ঘন্টা পর। রূপালী হৃদিকে চোখ খুলতে দেখে চেঁচিয়ে উঠল, তীর হৃদির জ্ঞান ফিরেছে। এই হৃদু, তুই ঠিক আছিস? খুব কি কষ্ট হচ্ছে? হৃদি শরীর নাড়াতেই বুঝতে পারল শরীরে অসহ্য ব্যথা, পেটে মারাত্মক চিনচিনে ব্যথা, যার ফলে পুরো শরীর নাড়ানো কষ্টকর। হৃদির দুর্বল হাত পেটে রাখতেই বুঝলো তার বাবু পেটে নেই। মস্তিষ্ক সকালের ঘটনা স্মরণ করতেই হৃদি ছটফট করে উঠল, মুখ দিয়ে খুব কষ্টে উচ্চারণ করল, আমার বাবু আর তীব্র কোথায়? রূপালীর হাসি মুখোশি মুখটা শুকিয়ে গেল। হৃদির জ্ঞান ফেরাই যতটা খুশি হয়েছিল, কিন্তু হৃদি তার প্রশ্নে হাসিটা গায়েব হয়ে গেল। অজান্তেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। রূপালী চেয়েও নিজেকে সামলাতে পারছে না। সত্যি জানার পর সব কিভাবে মেনে নিবি হৃদি? যে বাচ্চার জন্য এত লড়াই সে নেই, এটা কিভাবে মেনে নিবে? কিভাবে বলবো আমি? কিভাবে বাঁচবে হৃদি এটা শোনার পর? রূপালী হাত পা হিম হয়ে এলো ভয়ে। রূপালীকে কিছু বলতে না দেখে হৃদি ভয় গাঢ় হয়। আপু, আমার বাবু কোথায়? বলো না আপু, বাবু কোথায়? আমার বাবু কোথায় আপু? বলো আপু। রূপালী হৃদিকে উত্তেজিত হতে ভয় পেল। সদ্য সেলাই করা হয়েছে পেটে। 12 ঘন্টা পর জ্ঞান ফিরেছে। মাথায় আঘাতের ফলে অনেক রক্ত পড়েছে, 4 ব্যাগ রক্ত দিতে হয়েছে। হৃদি উত্তেজিত হয়ে জোরে কথা বলার কারণে সেলাই করা জায়গা চাপ পড়তেই ব্যথায় কাঁকিয়ে ওঠে। তবুও বলেই চলছে, আমার বাবু কোথায়? এবার অতিরিক্ত ব্যথায় খিঁচুনি উঠে গেল। রূপালী হৃদিকে এভাবে দেখে চিৎকার করে উঠল, হৃদু! তীর ডক্টর নিয়ে আসছিল। রূপালীর চিৎকার শুনে দৌড়ে কেবিনে ঢোকে। হৃদিকে এভাবে কাঁপতে দেখে হতবাক হয়ে যায়। ডাক্তার দ্রুত এসে হৃদিকে একটা ইঞ্জেকশন পুশ করে। ধীরে ধীরে হৃদি শান্ত হয়ে আসে, না চাইতেও চোখ বন্ধ হয়ে আসে। তবুও হৃদির একটাই প্রশ্ন, আমার বাবু আর তীব্র কোথায়? আমার বাবু। রূপালী নিজেকে আর সামলাতে পারল না। এই পরিস্থিতি কোথায় নিয়ে যাবে আমার ছোট বোনটাকে? কেন তার জীবনের সুখ স্থায়ী হয় না? রূপালী কেঁদে উঠল। তীর রূপালীকে কাঁদতে দেখে এগিয়ে আসে। তুমি ভেঙে পড়লে রীতিকে কে সামলাবে? রূপালী তীরকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আর কত সহ্য করবে মেয়েটা? সত্যিটা ওকে কিভাবে জানাবো? মরে যাবে মেয়েটা। তীর রূপালীর মাথায় হাত রেখে বলল, জীবন আর মৃত্যুতে আমাদের কোনো হাত নেই রূপ, সব আল্লাহর হাতে। চারদিকে তখন সন্ধ্যার আজান দিচ্ছে। পিটপিট করে চোখ খুলে আশেপাশে তাকায় হৃদি। প্রথমবার জ্ঞান ফেরার পর আরও 2বার হৃদির জ্ঞান ফিরলেও উত্তেজিত হওয়ায় আবারও ঘুমের ঔষধ দেওয়া হয়। উত্তেজিত হওয়ার কারণে পেট সেলাই করা জায়গায় চাপ পড়েছে, যার ফলে হৃদির জীবনের ঝুঁকি থাকবে, তাই বাধ্য হয়ে ঘুমের ঔষধ দিয়ে রেখেছে। কেবিনের কর্নারের সোফায় সাদা পাঞ্জাবি পরে বসে আছে তীব্র। চোখ দুটো রক্তিম লাল। সাদা পাঞ্জাবির মাঝে চোখ দুটো যেন সাদা কাপড়ে লাল রক্তের ফোঁটা। সবসময় সেট করা চুলগুলো এলোমেলো, মুখের ভঙ্গি শান্ত, তবে চোখ দুটি বড্ড অশান্ত। এই চাহনি যেন ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে আছে বেডে শুয়ে থাকা মেয়েটার দিকে। হৃদি তীব্রকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ছটফট করে উঠল। শরীর নাড়াতেই বুঝলো প্রতিটি অঙ্গ যেন অবশ হয়ে আছে, শক্তি হচ্ছে না নড়াচড়া করার। তবুও একটা কথাই বলছে, আমার বাবু কোথায় তীব্র? কথাটা তীব্র পর্যন্ত পৌঁছালো কিনা সে এখনো একই দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদির দিকে। হৃদি নিজের সর্বোচ্চ চেষ্টা করলেও পারছে না উঠতে। চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনাজল। হৃদির সামান্য কষ্টে যে সবার আগে ছুটে আসে, সে তীব্র আজ নিশ্চুপ। আমার বাবু কোথায়? তীব্র সেভাবে বসে থেকে খুব শান্ত কণ্ঠে বলল, এই তো কয়েকক্ষণ তাকে মাঠে নিচে রেখে আসলাম, এখন সে ঘুমাচ্ছে। তীব্রর কথা হৃদির কান পর্যন্ত পৌঁছাতেই হৃদির নড়চড় থেমে গেল। ওঠার চেষ্টা আর করছে না, তবে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হৃদির অবস্থা দেখতেই তীব্রর কোনো হেলদোল নেই। সে স্থির বসে আছে, যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক।
ঠিক সেই সময় রুমে ঢোকে রূপালী। হৃদিকে এভাবে শ্বাস নিতে দেখে ছুটে বোনের কাছে আসে। এই ঋতু, এই কি হয়েছে? এই কষ্ট হচ্ছে? তীব্র, দেখছো না ওর কষ্ট হচ্ছে? তীব্র, কিছু করছো না কেন তুমি? হৃদু। তীব্র রোবটের মতো ধীর পায়া উঠে অক্সিজেন মাস্ক হৃদিকে পরিয়ে দিয়ে বের হয়ে যায় ক্যাবিন থেকে। এদিকে হৃদি অক্সিজেন দ্বারা কোনো মতে শ্বাস নিতে পারলেও মনে হচ্ছে ওর গলা এখনো চেপে ধরে আছে কেউ। ধীরে ধীরে মনে হলো সে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আশেপাশে চেঁচামেচির মাঝেও হৃদির কানে বাজছে একটা কথা, এই তো কয়েকক্ষণ তাকে মাঠে নিচে রেখে আসলাম, এখন সে ঘুমাচ্ছে। সময় নাকি সকল ঘা পূরণ করে দেয়। সকল আঘাত সহ্য করার ক্ষমতা দিলেও সে কোনো কিছুর জন্য থেমে থাকে না। কেটে গেছে 17টা দিন, বলতে গেলে 2 সপ্তাহের বেশি সময়। হসপিটালের ক্যাবিনে শুয়ে আছে হৃদি, দৃষ্টি তার ছাদের দিকে। সেখানে গোল গোল ঘুরছে সিলিং ফ্যান। হৃদ ক্যাবিনে ঢুকে হৃদি তাকে ফ্যানের দিকে তাকিয়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। হৃদি তার হৃদকে দেখেই প্রথম প্রশ্ন করে, ভাইয়া তীব্র কি এসেছিল? হৃদ প্রায় সপ্তাহখানেক ধরে এই প্রশ্নের একটাই জবাব দিচ্ছে, না আসেনি ঋদু। না আসেনি। শুনে প্রথমে কান্না করলেও হৃদি আর কাঁদল না, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, মিথ্যে বলছো তাই না? আমি জানি তীব্র এসেছে। হৃদ কিছু বলল না। হৃদকে কিছু বলতে না দেখে হৃদি বলল, আমাকে ওনার কাছে নিয়ে যাবে ভাইয়া? হৃদ অসহায় চোখে তাকালো বোনের দিকে। এমন না যে সে তীব্রকে অনুরোধ করেনি, একবার হলেও যেন হৃদিকে দেখে আসার জন্য। সপ্তাহখানেক আগে হৃদির অবস্থা যখন খুব খারাপ হয়, তখন হৃদ তীব্রর হাত পা পর্যন্ত ধরেছে। একে তো সন্তান হারানোর কষ্ট, আবার তীব্রর অবহেলা। আজ 17 দিনেও হৃদি অসুস্থ হতে পারেনি, তবুও তীব্র আসেনি। 17টা দিন হতে চলল, তবুও হৃদি সুস্থ না। একবার অপারেশনের পর আবার অপারেশন করা হয়েছে হৃদির। অতিরিক্ত চাপ আর উত্তেজনায় সেলাই করা জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে, তাই আবারও সেটা অপারেশন করা হয়েছে। না হলে যে কোনো সময় অঘটন ঘটতে পারত। দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে হৃদি। হৃদ এবারও নিচ্ছুক, তাই হৃদি আবারও বলল, প্লিজ একবার নিয়ে যাবে। হৃদ বোনের দিকে তাকিয়ে সম্মতি দিল। এছাড়া কোনো উপায় নেই তার কাছে। প্রতিদিন বোনের শুকনো মুখটা তাকে ভীষণ পীড়া দেয়। যদিও সে জানে না তীব্র হৃদির সাথে দেখা করবে কিনা। মেঘলা, আয়ান, রূপালী, তীর, আমির চৌধুরী, দাদি সবাই হৃদিকে দেখতে আসলেও তীব্র আসেনি। তীব্রর কথা জিজ্ঞেস করলেও কোনো উত্তর মেলেনি কারো কাছে। সবাই শুধু সান্ত্বনা দিয়েছে। তীব্র কাজে আটকে গেছে, আসবে, ব্যস্ত। হৃদির থেকে জরুরি তীব্রর কাছে কাজ হতে পারে না, এটা জানে হৃদি। তীব্রর তার কাছে না আসার কারণও জানে। তীব্রর রাগ করা হয়তো উচিত, তবে সে রাগ করুক, মারুক, কাটুক, যাই করুক, অন্তত একবার কথা তো বলবে। আবারও সন্তান হারানোর কষ্ট তাকে মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে। হৃদি জানে তীব্রও ভীষণ কষ্ট আছে, হয়তো তার চেয়েও বেশি যন্ত্রণা সহ্য করছে। কিন্তু হৃদি তো ইচ্ছে করে কিছুই করেনি। সে তো বুঝতে পারেনি এটা একটা সাজানো ট্রাপ ছিল, একটা জাল বিছানো ছিল। তীব্রর বারবার মানা করার পরেও বাসা থেকে বের হয়েছে। সব ভেবে হৃদি আবারও ফ্যানের দিকে তাকায়। যদি সেও তার সন্তানের সাথে চলে যেত। মাকে একা ফেলে বাচ্চাটা চলে গেল। তীব্রর কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে হৃদি, যে কেবিনে ঢুকতে নক করতেও হয়নি কখনো। সেই কেবিনের সামনে প্রায় 20 মিনিট ধরে বসে আছে হৃদি। লাবিব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বাধ্য বসের কথা শুনতে। তীব্রর কড়া আদেশ, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, ভেতরে যেন কেউ না ঢোকে। কেউ না মানে কেউ না, এমনকি তোর ভাবিও না। যদি ঢোকে তোর বুকে ব্যথা ছাড়াই একটা বলে ঢুকে যাবে, মাইন্ডেড। হৃদিতা লাবিবের বলা তীব্রর কথা শুনে একটা কথাই বলেছে, আমি ওয়েট করছি ভাইয়া, আমার জন্য আপনার ক্ষতি হবে না। লাবিব হৃদিতার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। 18 দিন আগের হৃদি আর এখনকার হৃদির মাঝে যেন বিশাল পার্থক্য। গোলুমলু মায়াবী মেয়েটা শুকিয়ে গেছে অনেক। ভাবি। হৃদি চোখ তুলে তাকালো লাবিবের দিকে। লাবিব মায়াবী চোখের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে অসহায়ের মতো বলল, আপনি অসুস্থ, প্লিজ রুমে যান। আমি অপেক্ষা করছি ভাইয়া। লাবিব অসহায় চোখে একবার ফোন তো একবার হৃদির দিকে দেখল, যেখানে তীব্রর কল এখনও কাটেনি। তবে হৃদির উত্তর শুনতে পেয়ে কল কেটে গেল। ঠিক আরও 14 মিনিট পর উজ্জ্বল মুখে হৃদির সামনে দাঁড়ায় লাবিব। বস আপনাকে যেতে বলছে ভাবি, আসুন।
হৃদির মুখেও এক চিলতে হাসি ফুটে উঠল। বসা থেকে উঠে দাঁড়াতেই বুঝতে পারল শরীরের চিনচিনে ব্যথা। চোখ মুখ খিচে ব্যথা সহ্য করে ধীর পায়ে ক্যাবিনে ঢোকে হৃদি। ঢুকতেই অবাক হয়ে তাকিয়ে রইল তীব্রর হাতের দিকে। হৃদিকে ঢুকতে দেখে হাত সরিয়ে নিল পাশে বসে থাকা মেয়েটি মোনা। হৃদি অবাক হলেও 2 কদম এগিয়ে আসলো। একবার তীব্র তো একবার মোনাকে দেখে বলল, আপনি নাকি ব্যস্ত ছিলেন? তীব্র খুব স্বাভাবিকভাবেই জবাব দিল, হ্যাঁ ছিলাম, একটা কেস নিয়ে কথা বলছিলাম। তীব্র অভিমানে হৃদির চোখে পানি টলমল করছে। শুধু কথা বলাটা কি হৃদির সাথে দেখা করার চেয়েও বেশি জরুরি? কথাটা বলতে গিয়েও বলতে পারল না। আপনার সাথে কথা ছিল। তীব্র হৃদির দিকে না তাকিয়ে ফাইল দেখতে দেখতে বলল, বলুন। আমার আপনার সাথে একান্তে কিছু কথা ছিল। কিছু মনে না করলে আপু একটু বাইরে যাবেন? মোনা বিরস মুখে একবার তীব্র তো একবার হৃদির দিকে তাকালো। তীব্রকে নিশ্চুপ দেখে বেরিয়ে যেতে চাইলে তীব্র বলল, মনে পর কেউ না, বললেও সামনে বলেন, ও কোথাও যাবে না। হৃদির রাগ হলো। অবশ্যই যাবে। স্বামী স্ত্রীর মধ্যে উনি তৃতীয় ব্যক্তি হয়ে নিশ্চয়ই থাকবে না। তীব্র প্রতিবাদের স্বরে বলে, দেখুন আপনি। পরে দেখছি। আপু প্লিজ বাইরে যান। তীব্র হৃদির দিকে তাকিয়ে আরো কিছু বলল না। হৃদির চোখ বেয়ে পানি পড়লেও মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। তীব্র হৃদির থেকে চোখ নামিয়ে আবারও ফাইলে মনোযোগ দিল। মোনা বের হতেই দুজনেই নিশ্চুপ থেকে হুট করে হৃদি তীব্রর কোলে বসে তীব্রর গলা 2 হাতে জড়িয়ে কান্না করে দেয়। আমার বকেন, মারেন, শাস্তি দেন, যাই করেন, কিন্তু আমায় দূরে সরিয়ে দিবেন না তীব্র। আমি জানি আমি আপনার কথা না শুনে অনেক বড় ভুল করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি তখন। তীব্রর হাতের লাগামহীন স্পর্শে থেমে যায় হৃদি। তীব্র হৃদির কামিজ তুলে কোমরে হাত রাখতেই ঝট করে সরে আসে তীব্রর থেকে। এই স্পর্শে কোনো ভালোবাসা টান নেই, আসে শুধু রাগ, জেদ, ক্ষোভ। তীব্র চেয়ারে বসে থেকেই বিরক্তকর মুখে বলে, কি হলো, সরে গেলেন কেন? আসুন। আপনি? আমি? কি আমি? আপনি তো বললেন আপনাকে দূরে সরিয়ে না রাখতে। কাছে তো জানছি, কাছে আসুন। আপনাকে দূরে সরিয়ে রাখার কোনো উদ্দেশ্য নেই আমার। আসলে কি বলেন তো, বাচ্চাটা গর্ভে আসার পর থেকে আপনার সাথে তেমন কিছুই করেনি। এখন যখন বাচ্চাই নেই তো সমস্যা কোথায়? আসুন প্লিজ। অনেকদিন তো আপনাকে ছুঁয়নি। হাজার হলে আমি একজন পুরুষ, কতদিন এইভাবে শুকনো মুখে থাকি বলুন? এখানে সমস্যা হলে বেডে। হৃদির আর সহ্য হলো না এসব কথা। রাগে তীব্র কলার চেপে বলল, কি আমার বোকা পেয়েছেন? এসব বলে আমি আপনাকে ছেড়ে দিব? হ্যাঁ, ভুলেও ভাববেন না আমি আপনাকে ছেড়ে দিব। আমি আমি হৃদি আগে কিছু বলার আগেই পেটের ব্যথা তীব্র হলো। একটু চেঁচামেচি করার কারণে ব্যথায় শরীর ঝিমঝিম করছে, চারদিক ঘুরছে। ধীরে ধীরে নেতিয়ে পড়ল তীব্রর বুকে। জোরে নিঃশ্বাস নিয়ে আঁকড়ে ধরল তীব্রর শার্ট। ধীরে ধীরে সব সময় এর মতো চারদিকে অন্ধকার নেমে এলো। তীব্র দীর্ঘশ্বাস ফেলে এক হাতে হৃদির কোমর ধরে সেভাবেই বসে রইল। একটু পর মুখটা চেপে ধরে রেগে বলল, মেডিসিন ঠিক মতো না খেলে মরার দিন কাছে আপনার। 2বার একটা পেট পরপর কাটা হয়েছে, বাসে চান না নাকি? হ্যাঁ, আল্লাহ আমার ধৈর্য বাড়িয়ে দাও বলে হৃদির দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল